রহিম, ধন্যবাদ ডক্টর। ছাত্র, শিক্ষক এবং অনুরাগী আমরা আজকে আমার ধারণা আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসকরা অনেকে এটা কম চর্চা করেন বা অনেকে হয়তো আমাদের রিসার্চ গুলো সম্বন্ধে ওয়াকিফাল নন। অথচ দেখেন, যারা হোমিওপ্যাথির বিরোধী ওরা কিন্তু এগুলো জানে না। বেশিরভাগ লোকে না জেনেই তারা হোমিওপ্যাথির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, এটার এমনকি হাই পোটেন্সি ওষুধগুলার মধ্যে ওষুধ থাকে না, কাজে এর কাজগুলা প্লাসিবো, অনৌষধির কাজ, এই ধরনের নানা মন্তব্য তারা করেন। তো এইগুলার জবাব দেওয়ার জন্য আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসক যারা আছেন তাদের এই আজকে যে টপিকটা আমি আলোচনা করব এইগুলা জেনে রাখা উচিত। এবং আপনি শুধু ডিএইচএমএস পাস করলেন বা বিএইচএমএস পাস করলেন, পাস করে প্র্যাকটিস করলেন বা হয়তো কোনো কলেজে আপনি শিক্ষকতা পান না বা হোমিওপ্যাথি সমাজের প্রতিতে আপনার দায়িত্ববোধ এটা কিন্তু পুরা পালিত হলো না। আপনি চিকিৎসা শিক্ষকতার সাথে হোমিওপ্যাথির বিভিন্ন অর্গানাইজেশনেও আপনি যোগ দেবেন এবং হোমিওপ্যাথির পক্ষে যেসব আন্দোলন হয় বা আন্দোলন করা দরকার এগুলো করবেন। এবং একই সাথে যারা শিক্ষক আছেন, বিশেষ করে বা শিক্ষকের ছাড়াও যারা একটু শিক্ষায় দীক্ষায় উন্নত, তারা হোমিওপ্যাথির গবেষণা নিয়েও চিন্তা ভাবনা করা উচিত। কারণ আপনি হোমিওপ্যাথির গবেষণা হোমিওপ্যাথ ছাড়া খারাপ করবেন। এবং হোমিওপ্যাথির মাঝে অনেক জিনিস আছে এখনো যেটা বৈজ্ঞানিক গবেষণার দ্বারা প্রমাণ করা দরকার, এবং সেটা প্রমাণিত হলে আমাদের সমাজে, আমাদের দেশীয় কালচারে হোমিওপ্যাথি আরো বেশি আপনার অ্যাকসেপ্টেড হবে এবং এর প্রতি মানুষের সম্মানবোধ, শ্রদ্ধাবোধ আরো বাড়বে। তো আমি যেহেতু বিভিন্ন সময়ে আমি বিভিন্ন গবেষণা কাজে অনেক পেপারেও পাবলিশ হয়েছে, এই জন্য আমি বলবো যে আমি হোমিওপ্যাথিতে রিসার্চের খোঁজখবর রাখি এবং আমি চাই এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে, যে অ্যাটলিস্ট আপনাদের মধ্যে কেউ যেন একটু সামনে এগিয়ে আসেন এবং হোমিওপ্যাথিতে রিসার্চ করতে যদি না পারেন অন্তত রিসার্চগুলো সম্বন্ধে পড়াশোনা করবেন, হোমিওপ্যাথির কি কি রিসার্চ আছে, যাতে করে আপনি বিভিন্ন হোমিওপ্যাথি নিয়ে যখন পক্ষে বিপক্ষে অনেক আলোচনা হয় এবং ভুল আলোচনা হয়, সেখানে আপনি সঠিক তথ্যটা তুলে ধরতে পারেন। আমরা রিসার্চের আলোচনা যাওয়ার আগে আমরা কিছু সাধারণ আলোচনা করি। আমরা প্রথমে দেখি যে এই যে আমাদের চিকিৎসা জগৎ, চিকিৎসা বিজ্ঞান, এই চিকিৎসা বিজ্ঞানের অনেকগুলো সিস্টেম অফ মেডিসিন আছে। এইগুলাকে আমরা একটু ক্লাসিফাই করার চেষ্টা করি। এগুলোকে দুই ভাগে ক্লাসিফাই করা যায়, শ্রেণী বিভাগ করা যায়। একটাকে বলে কনভেনশনাল মেডিসিন, আরেকটাকে বলে অল্টারনেটিভ মেডিসিন। কনভেনশনাল মেডিসিন বলতে সব দেশেই অ্যালোপ্যাথি বোঝায়, আর osteopathy, orthopathy, chiropractic, acupressure, moxibustion, reflexology, yoga, সিদ্ধা, রেকি, মেডিটেশন, এই সব
চিকিৎসা মডালিটি এর অন্তর্ভুক্ত। আবার সিস্টেম অফ মেডিসিনকে আরেকভাবে ক্লাসিফাই করা যায়। একটা হলো মেডিসিনাল থেরাপি, একটা হলো নন মেডিসিনাল থেরাপি। ঔষধ হলো চিকিৎসা, এবং ওষুধে চিকিৎসা করে। আর ওষুধবিহীন চিকিৎসার মধ্যে আছে আকুপাংচার, মক্সিভার্সন, আকুপ্রেশার, রিফ্লেক্সোলজি, কাইরোপ্র্যাকটিক, অস্টিওপ্যাথি, ম্যাগনেটোথেরাপি, ইয়োগা, রেকি, মেডিটেশন। এগুলোতে ওষুধ দেওয়া হয় না, এর অন্য মডালিটি দিয়ে মরার কারণে মরে গেলেন। এছাড়া মধ্যযুগে ইসলামিক মেডিসিন বলে আরেকটা মেডিসিন গড়ে ওঠে, যেটা বলি ইউনানি সিস্টেম অফ মেডিসিন। এটাতে সাধারণত ইসলামিক স্কলাররাই বেশি অবদান রাখেন। এর মধ্যে ছিলেন ইবনে সিনা, কিন্তু মধ্যযুগে দেখেন, এবং আরো আছেন, এখানে আমি আর নিয়ে আসিনি। তো আমরা যেটা বলতে চাচ্ছি যে হোমিওপ্যাথিটা কোন ব্রাঞ্চ থেকে আসলো, কিভাবে আসলো, আমরা অনেকে জানি। আমি জাস্ট একটু রিক্যাপিচুলেশন করছি যে হিপোক্রেটস, যিনি ফাদার অফ মেডিসিন, তিনি বলে যে হি ডেভেলপ টু স্কুলস অফ থেরাপিউটিক্স। থেরাপিউটিক্সের হিসাবে দুইটা ধারার তিনি প্রবর্তন করেন। একটাকে বলতেন মেডিসিন অফ এক্সপেরিয়েন্স, যেটাকে পরবর্তীতে ল অফ সিমিলার্স বা সিমিলিয়াস কিউরেন্টারে দ্বারা নির্দেশ করা হয়। আরেকটাকে বলতো রেশনাল মেডিসিন, এবং যেটা পরবর্তীতে এলোপ্যাথিক মেডিসিন হিসেবে পরিচিত হয়ে ওঠে। তো দুইটা ধারাই কিন্তু হিপোক্রেটস মানে প্রদান করে গিয়েছিলেন। পরবর্তীতে বিভিন্ন চিকিৎসক বিভিন্ন ধারাকে ডেভেলপ করেন। যেমন মনে করেন যে সিমিলিয়া প্রিন্সিপাল যেটা ছিল হিপোক্রেটসের, এটাকে আরো ডেভেলপ করেন। মানে খুব বেশি ডেভেলপ করেন তিনজন ব্যক্তি। একজন ছিলেন সেলসাস, তিনি ফার্স্ট সেঞ্চুরির প্রথম মানে সেঞ্চুরির একজন স্কলার সেলসাস। আরেকজন ছিলেন
পঞ্চদশ সেঞ্চুরি 15th সেঞ্চুরি স্কলার, মেডিকেল স্কলার, তার নাম হলো প্যারাসেলসাস। এবং সর্বশেষ আরেকজন ছিলেন ঊনবিংশ শতাব্দীর স্কলার, তিনি হানিম্যান। এরা তিনজনই মূলত সিমিলিয়ার প্রিন্সিপালের ধারাকে সমুন্নত করেন, সেলসাস, প্যারাসেলসাস এবং হানিম্যান। আর এলোপ্যাথিক ধারাটা যেটা কন্ট্রারিয়া প্রিন্সিপাল, যেটা এলোপ্যাথি হিসেবে গড়ে ওঠে, এর প্রধান ব্যক্তিরা ছিলেন প্রথম তো গেলেন, যার কথা আমরা আগে বলেছি, হার্ভে, ভার্কো, কচ, রবার্ট কচ এরা। এখন আমরা দেখি যে হোমিওপ্যাথির 7টা প্রিন্সিপালের উপর হোমিওপ্যাথির ভিতটা প্রতিষ্ঠিত। এর প্রথমে যেটাকে আমরা বলি দ্য ল অফ সিমিলার্স, সদৃশ্য সূত্র। আমরা সবাই জানি কম বেশি, এই জন্য আমি আর ব্যাখ্যা যাচ্ছি না। 2 নম্বর হলো সিঙ্গেল রেমেডি এট এ টাইম, একসময় একটা মাত্র ওষুধ প্রয়োগ, একাধিক দেওয়া যাবে না, মিক্সার দেওয়া যাবে না। 3 নম্বর হলো মিনিমাম ডোজ অফ মেডিসিন, আমরা বলি ক্ষুদ্র মাত্রায় ওষুধ প্রয়োগ, সূক্ষ্ম মাত্রায় ওষুধ প্রয়োগ। এটা স্থূল মাত্রায় দেওয়া যাবে না, কারণ যেহেতু আপনি সিমিলার মেডিসিন দিচ্ছেন, স্থূল মাত্রায় দিলে ভয়াবহ বৃদ্ধি হবে। এই জন্য মাত্রাকে সূক্ষ্ম করতে হবে যদি আপনি সাকসেসফুল ট্রিটমেন্ট করতে চান। এবং এই সূক্ষ্ম মাত্রা করার জন্য আরেকটা জিনিস আছে, যেটাকে বলা পটেন্টাইজেশন অফ মেডিসিন। এই সূক্ষ্ম মাত্রা তৈরি করতে গিয়ে হানিম্যান পটেন্টাইজেশন সূত্রের আবিষ্কার করেন বা এটাকে ডেভেলপ করেন। এবং তিনি ওষুধকে হেলদি ভলান্টিয়ার্সের মধ্যে পরীক্ষা করে এর গুণাবলীগুলা উনি বের করে নিয়ে আসেন এবং এর ভিত্তিতে হোমিওপ্যাথিক মেডিকেল কাজেই এর যেসব লক্ষণের ভিত্তিতে হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করা হয়, এগুলো কিন্তু একদম হার্ড কোর সিমটমস, এগুলা কোনো কল্পনায় তৈরি করা সিমটম নয়, একদম ডাইরেক্ট হেলদি ভলান্টিয়ার্স, সুস্থ পরীক্ষকের গায়ে পরীক্ষা করে এগুলা বের করে আনা। এবং এই সঙ্গে হানিম্যান একটা থিওরি দেন, যেটা আমরা বলা হয় যে থিওরি অফ ভাইটাল ফোর্স। এবং ভাইটাল ফোর্স এত ইম্পর্টেন্ট, আপনার শরীর সুস্থ রাখার জন্য ভাইটাল ফোর্সের দরকার। আপনি অসুস্থ হলে আপনি যে সুস্থতা ফিরে পাবেন, এখানেও ভাইটাল ফোর্সকে হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা উজ্জীবিত করে আপনার সুস্থ শরীর ফিরে পাবেন। তো ভাইটাল ফোর্সটা হোমিওপ্যাথির একটা অবিচ্ছেদ্য একটা থিওরি। এর উপরেই হোমিওপ্যাথির চিকিৎসার ভিত্তিটা, কারণ আপনি রোগ বলতে আমরা বুঝাই, এলোপ্যাথির মধ্যে বুঝাই না যে শরীরের মধ্যে কোনো অঙ্গের বৈকল্য বা কোনো জীবাণু ঢুকলো, জীবাণু ঢুকে গিয়ে সেপসিস করলো, এটাকে আমরা রোগ বলি না। হোমিওপ্যাথি বলি গেলে রোগের ফল বলা হয়। তাহলে রোগ বলতে বোঝায় যে ভাইটাল ফোর্সের বিকৃতি, ডিসঅর্ডার অফ ভাইটাল ফোর্স। এই জন্য এটা একটা ইম্পর্টেন্ট সূত্র হোমিওপ্যাথি। আর লাস্টলি হানিম্যান 1816 থেকে 1828 এই 12 বছরে তিনি থিওরি অফ ক্রনিক ডিজিজেস এর প্রবর্তন করেন। তো সংক্ষেপে এইগুলো হলো হোমিওপ্যাথির ভিত্তিমূলে এইসব প্রিন্সিপাল দাঁড়িয়ে আছে। এখন আপনি হোমিওপ্যাথির যে সায়েন্টিফিক প্রুফ করবেন, কি দিয়ে করবেন? আমাদের সামনে আছে কিন্তু 7টা প্রিন্সিপাল। তাহলে আমরা আর একটু আগাই। এখানে বলা হয়েছে যে এই যে 7টা প্রিন্সিপাল, এটাকে আরেকটু ছোট করে একটা কোর প্রিন্সিপাল হলো 3টা। বলা হয় সিমি, মনো, মিনি। সিমি সদৃশ্য সূত্র, ল অফ সিমিলার্স, সদৃশ্য সূত্র অনুযায়ী ওষুধ সিলেক্ট করে চিকিৎসা করা। মনো মানে সিঙ্গেল রেমেডি, রোগীকে একসময় একটা ওষুধ দিয়ে চিকিৎসা করা। মিনি হলো মিনিমাম ডোজ, আপনি সিলেক্টেড মেডিসিনকে পটেন্টাইজ করে মিনিমাম ডোজে প্রয়োগ করবেন। এই 3টে হলো হোমিওপ্যাথির একটা মুদ্রা কথা, মূল মন্ত্র। যিনি এর বাইরে যার চিকিৎসা অবস্থান করছে, তিনি হোমিওপ্যাথির বাইরে অবস্থান করছেন। আপনাকে অবশ্যই মেডিসিন দিতে হবে থিওরি অফ ল অফ সিমিলার্স অনুযায়ী, একসময় একটা ওষুধ এবং মিনিমাম ডোজ। আমাদের গুরু স্যামুয়েল হানিম্যান
লাগতেছে আমার। জাস্ট আমি একটু ইন্সপায়ার্ড হওয়ার জন্য তাদের ছবিটা নিয়ে আসছি। ডক্টর কনস্ট্যান্টিন হেরিং হানিম্যানের অত্যন্ত প্রিয় ছাত্র শিষ্য, এবং তিনি জার্মান থেকে আমেরিকা গিয়ে আমেরিকাতে এতই সুপ্রতিষ্ঠিত করেছিলেন যে তাকে বলা হয়তো ফাদার অফ আমেরিকান হোমিওপ্যাথি, আমেরিকান হোমিওপ্যাথির জনক। চিন্তা করে একজন জার্মানি থেকে গিয়ে তিনি আমেরিকান হোমিওপ্যাথির জনক হন, 80 বছর বেঁচে ছিলেন। আরেকজন জেমস টাইলার কেন্ট, তাকে লিভিং হানিম্যান বলা হতো। অনেক সময় তৃতীয় হানিম্যান নামেও তিনি অভিহিত ছিলেন। তিনি হানিম্যানের সূত্রকে, হানিম্যানের থিওরিগুলাকে, হোমিওপ্যাথির প্রিন্সিপালগুলাকে সুস্পষ্টভাবে তুলে ধরেন, এবং তিনি প্রথিতযশা চিকিৎসক ছিলেন, শিক্ষক ছিলেন, লেখক ছিলেন, সংগঠক ছিলেন। এখন আমরা আসি আমাদের মূল টপিকসে আসি আমরা, যে হোমিওপ্যাথির সায়েন্টিফিক ফাউন্ডেশন। আমরা বলতে চাই হোমিওপ্যাথির বৈজ্ঞানিক ভিত্তিটুকু আমরা খোঁজার চেষ্টা করবো। এখন হোমিওপ্যাথির বৈজ্ঞানিক ভিত্তি যদি খোঁজার চেষ্টা করতে হয়, তাহলে আপনার আগে বুঝতে হয় রিসার্চ, বিশেষ করে হোমিওপ্যাথিতে কি কি বিষয়ের উপর রিসার্চ করা চলে বা রিসার্চ করা হয়েছে। আমরা মোটামুটি গ্রসলি 3 ভাগে ভাগ করতে পারি হোমিওপ্যাথির রিসার্চগুলোকে। প্রথমে আমরা বলি যে ক্লিনিক্যাল ফার্মাকোলজিক্যাল রিসার্চ, মানে ওষুধের গুণাগুণ সংক্রান্ত, যে ওষুধের গুণাগুণ বোঝার জন্য, বের করার জন্য সুস্থ ভলান্টিয়ারের উপর পরীক্ষা করে যে গবেষণা, এটাকে বলা হয় ক্লিনিক্যাল ফার্মাকোলজিক্যাল রিসার্চ। এবং সেটা কিন্তু স্বয়ং হানিম্যান থেকেই শুরু হয়েছে। এই যে ড্রাগ প্রুভিং, হোমিওপ্যাথির ভাষায় বলা হয় ড্রাগ প্রুভিং, আর আধুনিক ফার্মাকোলজিক্যাল প্রিন্সিপাল, এটাকে বলা হয় ক্লিনিক্যাল ফার্মাকোলজিক্যাল রিসার্চ। এখানে আজকাল ধরেন এলোপ্যাথিতে মানুষের উপর মানে ড্রাগের প্রুভিং হয় না, শেষের দিকে হয়। প্রথমে শুরু হয় বায়োকেমিক্যাল পরীক্ষা, টিস্যুর উপর। একটা নতুন ওষুধ মনে করেন এলোপ্যাথরা প্রবর্তন করতে চায়, একটা অ্যান্টিবায়োটিক বা একটা নতুন কোনো ওষুধ। প্রথমে তারা কিন্তু নিম্ন শ্রেণীর প্রাণীকেও ধরে না, প্রথমে টিস্যুর উপর দেখে যে এর যে অ্যাকশনগুলো এগুলো বিষবৎ কিনা বা কতটুকু বিষবৎ। যদি দেখে যে না এতটা বিষবৎ না, তখন তারা ইতর শ্রেণীর প্রাণী, বাদর, তারপর গিনিপিগ, এইগুলোর উপর এই ওষুধটা প্রয়োগ করে। এই প্রয়োগ করে করে তারা বোঝার চেষ্টা করে যে এই ওষুধটা এই প্রাণীর দেহে কোন কোন অঙ্গে বেশি কাজ করে এবং কোন কোন অঙ্গে কি কাজ করে। এটা যখন তারা বুঝে গেল, তখন তারা এই ওষুধটার একটা ফার্মাকোলজি নির্দেশ করে, যে ওষুধটা শরীরে গিয়ে ওই অর্গানের মধ্যে দিয়ে পাস করে, ওই অর্গানের উপর কাজ করে, এবং শরীর থেকে কোন অর্গান দিয়ে বের হয় সেটাও তারা নির্দেশ করে। তখন তারা এই যে মানুষের উপর, এটা তৃতীয় ফেজে, মানুষের উপর প্রয়োগ করার জন্য তারা অ্যাপ্লাই করে। এর বিভিন্ন অথরিটি আছে, তাদের কাছ থেকে তাদের পারমিশন নিতে হয়। লিমিটেড ভাবে ভলান্টিয়ারদের উপর প্রয়োগ করা হয়। ভলান্টিয়ারদের উপর প্রয়োগ হয়ে যখন এর মোটামুটি এর একটা সেফটি বা এর একটা কি বলবো, এর নিরাপত্তা সম্বন্ধে যেসব তথ্য তাদের দরকার, এই তথ্যগুলোর মাধ্যমে বিচার করে যে এটা সেফ, তখন তারা রোগী ক্ষেত্রে এটা প্রয়োগ করে। এবং সেটাও বলা রোগীদের কনসেন্ট নিয়ে, যে এটা একটা গবেষণা প্রসূত মেডিসিন। প্রথমবারের মতো আমরা মনে করি একটা ক্যান্সারের উপর, এটা পার্টিকুলার ক্যান্সারের উপর, ব্লাড ক্যান্সারের উপর এটা প্রয়োগ করা হচ্ছে। কারা কারা এটা নিতে আগ্রহী, যারা আগ্রহী হয় তাদের উপর দেওয়া হয়। এইভাবে আস্তে আস্তে তারা একটা মেডিসিনকে প্রতিষ্ঠিত করে। আর হোমিওপ্যাথিতে যেটা করা হয়,
ইতর শ্রেণীর প্রাণীতে করা হয় না। প্রথমেই হেলদি ভলান্টিয়ারের উপর এই ওষুধটাকে প্রথমে নিম্ন শক্তি তারপর উচ্চ শক্তি প্রয়োগ করে এই রোগীর উপর কি কি লক্ষণ প্রকাশ করে এইগুলাকে আপনার লিপিবদ্ধ করা হয়। পরে এই ওষুধটার যে তার ড্রাগ পিকচার এটাকে বের করা হয়। তাহলে ক্লিনিক্যাল ফার্মাকোলজিক্যাল রিসার্চ আগেও ছিল, এখনো আছে। আপনি যখন একটা নতুন মেডিসিনকে, আপনি যদি একটা কলেজের শিক্ষক হন, হোমিওপ্যাথি কলেজের শিক্ষক, আপনি একটা গ্রুপ অফ স্টুডেন্টের উপর একটা মেডিসিন আপনি প্রুভ করতে পারেন। এমনও করা যেতে পারে যে আমাদের কোর্সগুলোতে বিএসএম ডিএসএম যে বলা হতে পারে যে একজন ছাত্র কমসে কম 5টা ওষুধের প্রুভিং এ অংশ নিতে হবে। তাইলে দেখেন এই রিসার্চ কিন্তু আমরা হোমিওপ্যাথি লেভেলে, কলেজ লেভেলে আমরা করতে পারি যদি এর প্রোটোকল আমার সম্বন্ধে আমাদের যথেষ্ট জ্ঞান থাকে। তো এটা হলো আমার মতে মানে সহজতর ক্লিনিক্যাল রিসার্চ। তারপরে যেটা ক্লিনিক্যাল রিসার্চ সেটাকে বলে ক্লিনিক্যাল ট্রায়াল। প্রথমে গেল ক্লিনিক্যাল ফার্মাকোলজিক্যাল রিসার্চ, তারপর বলে ক্লিনিক্যাল ট্রায়াল, তারপর হলো রিসার্চ অন পটেন্টাইজেশন অফ হোমিওপ্যাথিক মেডিসিন। আমরা ক্লিনিক্যাল ট্রায়ালটাকে একটু বোঝার চেষ্টা করি। ক্লিনিক্যাল ট্রায়াল হলো যে আপনি একটা মনে করেন ফর এক্সাম্পল মাইগ্রেনের চিকিৎসায় আপনি হোমিওপ্যাথিক ওষুধের কার্যকারিতা দেখাতে চাচ্ছেন, অথবা একটা এক্সাম্পল দিই, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই বাতের চিকিৎসায় আপনি হোমিওপ্যাথিক ওষুধের কার্যকারিতা দেখাতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে কি করতে হবে? আপনি একদল ভলান্টিয়ার নেবেন। ভলান্টিয়ার মানে এর মধ্যে রোগী থাকবে, এর মধ্যে রোগী থাকবে। এই রোগীর আবার 2টা অংশ হবে। এক অংশকে আপনি হোমিওপ্যাথিক ওষুধ দেবেন, আর এক অংশকে প্লাসিবো দিবেন, অথবা অ্যালোপ্যাথিক ওষুধ দিবেন, অথবা অন্য কোনো ওষুধ দেবেন। দিয়ে ধারাবাহিকভাবে মনে করেন 3 মাস থেকে 6 মাস আপনি ওষুধটা প্রয়োগ করবেন। প্রয়োগ করার পরে যেটা হোমিওপ্যাথিক ওষুধের গ্রুপ, যে পেশেন্টগুলো ছিল, মনে করে এখানে 100টা পেশেন্ট ছিল, তাদের মাঝে কি ফলাফল, তাদের রোগের কি উন্নতি অবনতি, এইগুলো আপনি রেজিস্টার করবেন। আর যেখানে আপনি প্লাসিবো ছিলেন, অনৌষধি অথবা অ্যালোপ্যাথিক ওষুধ অথবা অন্য কিছু, তাদের দিকে কি ফলাফল সেটা আপনি নির্ধারণ করবেন। পরে এইগুলাকে, এর ফলাফলকে আপনি স্ট্যাটিস্টিক্যালি কম্পেয়ার করবেন, পরিসংখ্যানগতভাবে কম্পেয়ার করবেন। পরে আপনাকে দেখাতে হবে যে ওষুধ দিয়ে যে চিকিৎসাটা করেছিলেন ওই গ্রুপের পেশেন্টের যে উন্নতি অন্য গ্রুপের উন্নতির চাইতে সিগনিফিকেন্টলি হাইয়ার। এটা বলে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্টলি হাইয়ার। এটা যদি আপনি প্রমাণ করতে পারেন তাইলে আপনি বলতে পারেন যে হোমিওপ্যাথিক ওষুধের চিকিৎসা সে রুমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে, বা আপনি যে উপর গবেষণাটা করেছেন হতে পারে সেটা মাইগ্রেনের ক্ষেত্রে, যেটা অন্য যে কোনো পদ্ধতি অথবা প্লাসিবো পদ্ধতির চাইতে অনেক হাইয়ার, এবং আপনি এটাকে ভ্যালিডেট করলেন। এটাও অনেক গবেষণা হচ্ছে। এটা এলোপ্যাথিক চিকিৎসারও একটা প্রমাণ করার জন্য একটা প্রধান অনুষঙ্গ হলো ক্লিনিক্যাল ট্রায়াল। হোমিওপ্যাথির জন্য ক্লিনিক্যাল ট্রায়াল, নাহলে আপনি বিজ্ঞানীদের বিশ্বাস করতে পারবেন না। আপনি ক্লিনিক্যালি 2 গ্রুপের মধ্যে একটা তো হোমিওপ্যাথিক ওষুধ, একটা তো অন্য ওষুধ দিয়ে আপনি পরীক্ষা করে দেখাবেন যে হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে ফলাফল বেশি হয়েছে। অল্প বেশি হলে হবে না, এটা বলে ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট, স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট হতে হবে। আমরা সবগুলোই পরবর্তীতে এক্সাম্পল দেবো, শুধু টাইপগুলো বললাম। থার্ড যেটা হলো হোমিওপ্যাথিতে যে রিসার্চ হয় সেটা হলো রিসার্চ অন পটেন্টাইজেশন অফ হোমিওপ্যাথিক মেডিসিন। হোমিওপ্যাথির একটা বড় কন্টেস্টিং কম্পোনেন্ট হলো যে পটেন্টাইজ হোমিওপ্যাথিক মেডিসিন। এখানে সায়েন্টিফিক কমিউনিটি বিশ্বাস করতে চায় না। যেখানে আমরা জানি অ্যাভোগাড্রো
একজন গাণিতিক, একজন ইটালিয়ান গণিত শাস্ত্রবিদ, তার নাম হলো এভোগাড্রো। তার একটা রুল আছে, তার রুল অনুযায়ী যে কোনো একটা ওষুধ বস্তু বা যে কোনো একটা কেমিক্যাল বস্তু এর নির্দিষ্ট সংখ্যক মলিকুল থাকে, এবং এটাকে যদি আপনি পানিতে বা কোনো দ্রাবকের মধ্যে মিশিয়ে এটাকে ক্রমান্বয়ে ডাইলিউট করতে থাকেন, তাহলে 12 সেন্টিসিমেল অথবা 24 ডেসিমেল ডাইলিউশনের পরে আর কোনো মলিকুল থাকবে না। অথচ হোমিওপ্যাথিতে 12 শতদশমিক কেন একদম লক্ষ শতদশমিক পর্যন্ত আমরা প্রয়োগ করি এবং ফলাফল পাই। এখানে সায়েন্টিস্টদের আপত্তি যে না, এটা হতে পারে না, এটা মিথ্যা। এখানে হোমিওপ্যাথি তারা প্লাসেবো চিকিৎসা বলে, তোমরা তো ইউ আর গিভিং সামথিং জাস্ট প্লাসেবো, নট মোর দ্যান প্লাসেবো। তো এটাকে পরীক্ষা করে প্রমাণ করা, এই পয়েন্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট আজকাল। কারণ এখানে এসে সায়েন্টিফিক কমিউনিটি হোমিওপ্যাথিকে মানছে না, এরপর তো ওষুধই নেই, যেখানে ওষুধের কোনো মলিকুলই নেই তোমরা দাবি করছো যে এটা কাজ করে। হাউ ইজ দ্যাট? তো দেখেন, এই আমরা প্রথম বলছিলাম ক্লিনিক্যাল ফার্মাকোলজিক্যাল রিসার্চ, এটা সাধারণত শুধু হোমিওপ্যাথি করে, আনিমেন করেছেন, তার শিষ্যরা করেছেন, এবং এখন হোমিওপ্যাথি বিভিন্ন ওষুধের প্রুভিং করছেন, রিপ্রুভিং করছেন। কিন্তু যে ক্লিনিক্যাল ট্রায়াল এবং রিসার্চ অন অ্যাডভান্টেজেস অফ হোমিওপ্যাথিক মেডিসিন, এখানে শুধু হোমিওপ্যাথ নন, এখানে অ্যালোপ্যাথিক যারা চিকিৎসক হোমিওপ্যাথিক বিরোধী ওরাও যোগ দিয়েছে। ওরাও এই রিসার্চগুলো করে দেখাতে চায় যে হোমিওপ্যাথি জাস্ট বগাস, এর কোনো কার্যকারিতা নেই। বা পটেন্টেশন অফ হোমিওপ্যাথিক মেডিসিনে দেখাতে চায় যে এইটা জাস্ট প্লাসেবো, এখানে কোনো কিছু থাকে না, এর কার্যকারিতা নেই। এই জন্য এই দুইটা সেক্টরে হোমিওপ্যাথির সাথে সাথে অ্যালোপ্যাথিক চিকিৎসক এবং যারা সাধারণ বিজ্ঞানী, সাধারণ মানে কোনো পদার্থ বিজ্ঞানী, রসায়ন বিজ্ঞানী, তারাও যোগ দিয়েছেন এইগুলো প্রমাণের জন্য। তো এই জিনিসগুলো আমরা একটু এখন আলোচনা করব। এই তিনটে গ্রুপে মনে রাখতে হবে। এখন আমরা সংক্ষেপে প্রথমে, অনেক রিসার্চ আছে, আমি তো এখানে অতটা আনতে পারবো না, শত শত আমার কাছেই আছে, শত শত হোমিওপ্যাথিক রিসার্চ। এখানে আমি ইম্পর্টেন্ট কিছু নিয়ে আসছি। আমি এখন শুধু নামগুলো বলবো রিসার্চের, এর বিবরণটা আমি পড়ে দেব। আমরা পটেন্টাইজেশন অফ হোমিওপ্যাথিক মেডিসিনের উপর অনেক গবেষণা আছে, এর মাঝে তিনটে গবেষণা হলো একেবারে বেশি সিগনিফিক্যান্ট, মানে সবচেয়ে যেটা আলোড়ন সৃষ্টি করেছে। এর মাঝে যেটা একদম প্রথম হয়েছে সেটা হলো ইংল্যান্ডের ডক্টর উইলিয়াম বয়েড, তিনি করেছিলেন 1946 সালে। 1946 সালে, এবং আমরা তার গবেষণা সম্বন্ধে একটু আলোচনা করবো একটু পরে। জাস্ট এখানে দেখেন তার গবেষণার নামটা কি, বায়োকেমিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল এভিডেন্স অফ দ্য অ্যাক্টিভিটি অফ হাইপোটেন্সি। হোমিওপ্যাথিক হাইপোটেন্সির বায়োকেমিক্যাল এবং বায়োলজিক্যাল এভিডেন্স উনি দেখিয়েছেন, এবং তার গবেষণা সায়েন্টিফিক কমিউনিটিতে অ্যাকসেপ্টেড হয়েছে, এবং একই সাথে আবার বিরুদ্ধবাদীরা অনেক সমালোচনা করেছে। কিন্তু সায়েন্টিফিক প্রুফে তারটাকে মানে ফেলে দেওয়া যায়। তারা বলছে যে তার যে রিসার্চের প্রোটোকল এটা ঠিক ছিল, স্টিল আমরা বিশ্বাস করি না। তারা বলছে এটা আরো প্রুফের দরকার। এইগুলো একটা ডক্টর উইলিয়াম বয়েডের। উইলিয়াম বয়েড কিন্তু আবার হোমিওপ্যাথিক ডাক্তার ছিলেন, এমডি ডাক্তার। তার ছেলে, তিনি কিন্তু আবার হোমিওপ্যাথ না, কিন্তু বিশাল বড় এলোপ্যাথি। যে দেখেন ডক্টর আয়ান বয়েড, এমডি, পিএইচডি, ডিএসসি, এফআরসিপি, এবং তিনি ছিলেন প্রফেসর অফ ফিজিওলজি, ইউনিভার্সিটি অফ গ্লাসগো অফ ইংল্যান্ড। ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ গ্লাসগোর ফিজিওলজির প্রফেসর। তিনিও তার বাবার পদাঙ্ক অনুসরণ করে একটা ফিজিওলজিক্যাল প্রজেক্ট নিয়েছিলেন, যেখানে উচ্চ শক্তির হোমিওপ্যাথিক ওষুধের কার্যকারিতা প্রমাণ করেছেন।
তার গবেষণার নাম ছিল অ্যাকশন অফ পটেন্টাইজড অ্যাসিটাইলকোলিন অন ফ্রগ হার্ট। এটা ব্রিটিশ সাময়িক জার্নাল প্রকাশিত হয়েছিল 1988 সালে। আমরা পরবর্তীতে আলোচনা করব। এবার আমি বলবো একটা, যে এ পর্যন্ত হোমিওপ্যাথির ইতিহাসে এবং সায়েন্সের ইতিহাসে যে হোমিওপ্যাথিক পটেন্সির উপর সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী যে গবেষণাটি ছিল, এই গবেষণাটার শিরোনাম হলো হিউম্যান বেসোফিল ডিগ্রেনুলেশন ট্রিগার্ড বাই ভেরি ডাইলিউট অ্যান্টিসিরাম এগেইনস্ট আইজিই। এটা পরিচালনা করেছিলেন ডক্টর প্রফেসর জ্যাক ভ্যান ভেনিস্তে এমডি। তিনি ফ্রান্সের প্যারিস ইউনিভার্সিটির একটা ইনস্টিটিউট, ফ্রেঞ্চ ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড মেডিকেল রিসার্চ, এটার একেবারে প্রধান ছিলেন, ডাইরেক্টর জেনারেল। তিনি হোমিওপ্যাথ না, তিনি পিওর এলোপ্যাথিক প্যাথোলজিস্ট, ইমিউনোলজিস্ট। তিনি এই রিসার্চটা করে দেখিয়েছেন। আচ্ছা, আমার পরে আসতেছে, এটা শুধু মনে রাখবেন, জ্যাক ভ্যান ভেনিস্তে। এটা হোমিওপ্যাথির ইতিহাসে একটা মানে কি বলবো, খুব উজ্জ্বলতম একটা নাম। এবং এটা করার জন্য তিনি নিগৃহীত হয়েছেন এলোপ্যাথিক কমিউনিটি এবং তার দেশের সরকারের দ্বারা। তার চাকরি থেকে তাকে বের করে দেওয়া হয়েছে, তার যত বেনিফিট কেটে দেওয়া হয়েছে, এবং আলটিমেটলি সম্ভবত উনি 8-10 বছর আগে মারা গেছেন, একদম মানে কি বলবো, মানে নির্যাতিত হয়ে। হোমিওপ্যাথির পক্ষে কেন কেন তুমি এই রিসার্চ করতে গেলে, এই ছিল ওনার দোষ। এখানে আরো অনেক রিসার্চ আছে, আমি সবটা বলবো না, যার সময় হয়ে কেটে যাবে। আমি শুধু শুধু আচ্ছা দেখি শিরোনামটা পড়ি। এটা হয়েছিল ইউনিভার্সিটি অফ অসলো। খেয়াল করেন, হোমিওপ্যাথির গবেষণাগুলা এলোপ্যাথিক ইনস্টিটিউশনে, এলোপ্যাথিক মেডিকেল কলেজে এবং ইউনিভার্সিটির ওই যে ফার্মাসি ডিপার্টমেন্ট, মেডিসিন ডিপার্টমেন্টে কিন্তু এগুলো হয়েছে। কাজে এগুলাকে মানে অবজ্ঞা, অস্বীকার করার কোনো জোর নেই। এগুলো হোমিওপ্যাথিক কলেজে হয় নাই। এবং এইসব গবেষণায় হোমিওপ্যাথের চেয়ে এলোপ্যাথিক ডক্টর এবং সাধারণ বৈজ্ঞানিক এরা ছিলেন বেশি। এই জন্য তাদের রিসার্চগুলা কেউ অবজ্ঞা করার সুযোগ পায়নি। একটা করেছিলেন ইউনিভার্সিটি অফ অসলো, নরওয়েতে। এটা কি নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স স্টাডিজ অফ হোমিওপ্যাথিক সলিউশন, মানে হোমিওপ্যাথিক পটেন্সিকে, এর মধ্যে যে হাই পটেন্সিতে মেটেরিয়ালস থাকে বা এর এনার্জি থাকে, এটাকে তারা এমআরআই দিয়ে, এই যে ম্যাগনেটিক রেজোনেন্স, এমআরআই দিয়ে ডিটেক্ট করেছেন। আরেকটা আছে দেখেন, ইনস্টিটিউট অফ ইনঅর্গানিক কেমিস্ট্রি, টেকনিক ইউনিভার্সিটি অফ অস্ট্রিয়া। অস্ট্রিয়ার টেকনিক ইউনিভার্সিটি, হোমিওপ্যাথিক নন, হোমিওপ্যাথিক ইউনিভার্সিটি না। এরা কি করেছে, স্ট্রাকচার অ্যান্ড সিস্টেম অর্গানাইজেশন অফ হোমিওপ্যাথিক পটেন্সি। হোমিওপ্যাথিক পটেন্সির স্ট্রাকচার আর সিস্টেম অর্গানাইজেশনকে তারা প্রমাণ করেছে, তুলে ধরেছে। এই নিরিখে আমি বলবো, পৃথিবীতে হোমিওপ্যাথিক পটেন্সির উপর সর্বশেষ যে গবেষণা, সর্বশেষ একেবারে বিশাল আলোড়ন সৃষ্টিকারী গবেষণা, সেটা হলো এইটা আমি যেটা বলছি। এটা হলো এক্সট্রিম হোমিওপ্যাথিক ডাইলিউশনস রিটেন স্টার্টিং ম্যাটেরিয়ালস এ ন্যানো পার্টিকুলেট পার্সপেক্টিভ। এটা হলো, আমি দেখাবো, এই আলোচনা করবো এটা সম্বন্ধে ডিটেলস। এই গবেষণায় একটা কথা আছে, ন্যানো পার্টিকেল। সায়েন্টিস্টরা বলতে চান যে একটা অণুকে যখন আপনি ভাঙতে থাকেন, এটা খুব ক্ষুদ্র, অদৃশ্য ন্যানো পার্টিকেলে পরিণত হয়ে যায়। এবং তারা এই গবেষণার মাধ্যমে দেখিয়েছেন যে হোমিওপ্যাথিক পটেন্সিকে যতই আপনি হাই করেন, ওই অরিজিনাল যে বস্তু এ থেকে যায় ন্যানো পার্টিকেল হিসাবে। তাহলে তো হয়ে গেল যে এখানে এটাকে অনৌষধি বলার, প্লাসিবো বলার কোনো সুযোগ নেই। যে যেমন এখন আপনি একটা পরাম মেঠে লিখাম,
ওরামেটিলিকামের 10 এর মধ্যে ওরামেটিলিকাম রয়েছে, তার ন্যানো পার্টিকেল রয়েছে। তো এটা একটা বিশাল একটা গবেষণা। এটা হলো সর্বশেষ 2010 সালে করা হয়েছে এবং খুব আলোড়ন সৃষ্টিকারী। আমরা এটা বলবো আমরা পরবর্তীতে। আরো গবেষণা আছে, আমি গেলাম না। এগুলো হলো এই গবেষণাগুলা শুধু হোমিওপ্যাথিক পটেন্সির উপর, দীর্ঘ পটেন্টাইজেশনের উপর। এখন আমরা কিছু বলবো ক্লিনিক্যাল ট্রায়াল। ক্লিনিক্যাল ট্রায়াল আগে বলেছি, ক্লিনিক্যাল ট্রায়াল এমনভাবে করে যে একদল রোগী সিলেক্ট করেন, ধরেন 200 রোগী নিল, 100 রোগীর উপর হোমিওপ্যাথিক ওষুধ দেবে আর 100 রোগীর উপর অনৌষধি দেবে বা অন্য কোনো সিস্টেমের ওষুধ, এলোপ্যাথিক ওষুধ দেবে, দিয়ে দুইটার ফলাফল লিপিবদ্ধ করে কম্পেয়ার করবে স্ট্যাটিস্টিক্যাল এভিডেন্সের দ্বারা। এবং সেটা যদি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট রেজাল্ট দেখাতে পারে তাইলে বলা হয় যে হ্যাঁ, হোমিওপ্যাথিক ওষুধের কার্যকারিতা প্রমাণিত হয়েছে। এবং এগুলো দেখবেন আপনি এলোপ্যাথরা করেছে, তার টিমের হোমিওপ্যাথি একজন ছিলেন, কারণ হোমিওপ্যাথিক জিনিসটা তারা বুঝে উঠতে পারবে না, কিন্তু এর সাথে আবার এলোপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানী এবং অন্যান্য সাধারণ চিকিৎসা বিজ্ঞানীরাও ছিলেন। আবার এগুলার ফলাফল প্রকাশ হয়েছে কোথায় দেখেন, হোমিওপ্যাথিক জার্নালে নয়, এলোপ্যাথিক জার্নালে। এই যে ধরেন এই গবেষণাটা, হোমিওপ্যাথিক থেরাপি ইন রিউমাটয়েড আর্থ্রাইটিস, সন্ধিবাতে হোমিওপ্যাথিক ওষুধ চিকিৎসা, evaluation by double blind clinical therapeutic trial। এটাকে ক্লিনিক্যাল ট্রায়াল দ্বারা তারা এটাকে মূল্যায়ন করেছে। প্রকাশিত হয়েছে কই? এলোপ্যাথিক জার্নালে। কি নাম? ব্রিটিশ জার্নাল অফ ক্লিনিক্যাল ফার্মাকোলজি। দেখেন অবস্থা। আরেকটা দেখেন ক্লিনিক্যাল ট্রায়াল, এটা কন্ট্রোল ট্রায়াল অফ হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট অফ অস্টিওআর্থ্রাইটিস। এই যে হাঁটুর ব্যথা, হাঁটুর হাড় ক্ষয় হয়ে যায় এবং এই ব্যথায় অনেকে চলাফেরা করতে পারে না, সিঁড়ি বেয়ে উঠতে পারে না, চেয়ারে বয়ে নামাজ পড়তে হয় হাঁটুর এই কারণে। এখানে এলোপ্যাথিক চিকিৎসা দেওয়া হয়েছে একটা গ্রুপকে আর হোমিওপ্যাথিক চিকিৎসা দেওয়া হয়েছে আরেকটা গ্রুপকে। করে দেখা গেছে যে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট যাদের করা হয়েছে তাদের উন্নতি এবং তাদের ফলাফল অনেক ব্রাইট। এবং এটা সবচেয়ে কোথায় দেখেন, ল্যান্সেট, এটা বলা হয় যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মেডিকেল জার্নাল এখন পর্যন্ত, ল্যান্সেট এবং সর্বপ্রাচীন। এই ল্যান্সেটে ছাপা হয়েছে। চারটি কথা এলোপ্যাথি করেছে, পরে এলোপ্যাথিক জার্নালে প্রকাশ করেছে এবং দেখাইছে যে হোমিওপ্যাথিক চিকিৎসা দ্বারা যে গ্রুপে করেছে এদের উন্নতি অনেক বেশি। এইগুলার ডিটেলস আমার কাছে আছে, কেউ যদি চান আমি দিতেও পারবো। তাহলে কোন বেটা আমাদের সামনে দাঁড়িয়ে বলবো যে হোমিওপ্যাথিক এর কোনো সাইন্টিফিক এভিডেন্স নাই? হ্যাঁ, ওর কালে তো আমরা এই এভিডেন্সের মাধ্যমে থাপড় দেবো আমরা, যে দেখ তোর কারা এই গবেষণাটা করছে, তোর এলোপ্যাথিক দাদারা করেছে। এবং সবচেয়ে কোথায়, এলোপ্যাথিক প্রধান জার্নালে। এবং এই এলোপ্যাথিক জার্নাল কি মনে করেন আপনি সহজে ছাপবে? হোমিওপ্যাথির গবেষণায় সাফল্য একটা এলোপ্যাথিক জার্নাল সহজে ছাপবে? তাহলে কখন ছাপবে? যেটাকে সাংঘাতিক মানে কি বলবো, ক্রিটিক্যালি নানাভাবে পরীক্ষা করে দেখা গেছে যে এটা ট্রু, তখনই ছাপবে। আরেকটা দেখি আমরা, ক্লিনিক্যাল ট্রায়াল, randomized control trial of homeopathy in rheumatoid arthritis। আরেকটা দেখেন, সেটাও এলোপ্যাথিক জার্নাল রিউমাটোলজিতে ছাপা হয়েছে। আরেকটা ক্লিনিক্যাল ট্রায়াল হোমিওপ্যাথি ছাপা হয়েছে ল্যান্সেটে। কি? ইজ হোমিওপ্যাথি এ প্লাসিবো রেসপন্স? কন্ট্রোল ট্রায়াল অফ হোমিওপ্যাথিক পটেন্সি উইথ পোলেন ইন হে ফিভার এজ মডেল। ছাপা হয়েছে কোথায়? ল্যান্সেটে। এখানেও দেখা হয়েছে যে এই যে অ্যালার্জিক হে ফিভার বলা হয়, অ্যালার্জিক হে ফিভারে হোমিওপ্যাথিক ওষুধের কার্যকারিতা আপনার অন্য প্লাসিবোর চাইতে অনেক বেশি, এবং ছাপা হয়েছে ল্যান্সেটে। এখন আমরা দেখি যে হোমিওপ্যাথিক ওষুধের গবেষণা শুধু মানুষের উপর না, একেবারে অ্যানিমেলের উপরও করা হয়েছে, প্ল্যান্টের উপর, উদ্ভিদের উপরও করা হয়েছে, এবং সেখানেও কার্যকারিতা দেখা হয়েছে।
যে হোমিওপ্যাথিক ওষুধ মনে করেন একটা গমের গমের একটা কি বলবো গমের চাষ হয়েছে, এখানে হোমিওপ্যাথিক ওষুধ দেওয়া হয়েছে এবং দিয়ে তার গ্রোথ অনেক বেশি পেয়েছে তারা, এবং তারা দেখিয়েছে যে এই হোমিওপ্যাথিক ওষুধ এই প্ল্যান্টের উপর এইভাবে কার্যকরী হয়ে এর ফলন বাড়িয়ে দিয়েছে। দেখেন এখানে synergism of action between indole acetic acid and highly diluted solution of calcarea carb on the growth of oat coleoptrics. এই যে ওট মিল গমের মতো একটা জিনিস, এর চাষে এই যে হাইলি ডাইলুটেড সলিউশন ক্যালকেরিয়া কার্ব দিয়েছে, এর ফলন অনেক বেশি, এর বেশি দেখিয়েছে। তাহলে এখানে তো আর বলবে না যে কোনো পার্সিয়ালিটি হয়েছে, এখানে তো প্ল্যান্টের উপর কাজ, প্ল্যান্ট তো আর মানে বায়াস হতে পারবে না। আবার দেখেন অ্যানিমেলের উপরও করা হয়েছে। এই গবেষণার হলো এফেক্টস অফ হাইলি ডাইলুটেড সাকাস্ট থাইরক্সিন অন মেটামরফোসিস ইন হাইল্যান্ড ফ্রগ। ছোট ব্যাঙ্গাচির উপর থাইরক্সিনকে মানে আপনার হোমিওপ্যাথিক মধ্যে পটেন্টাইজ করা হয়েছে, এবং এটা যখন দিয়েছে দেখলো যে এই ব্যাঙ্গাচির যে মেটামরফোসিস বা তার যে অঙ্গ সংগঠন এটা খুব তাড়াতাড়ি হয়েছে। পাশাপাশি অন্য আর একটা সিস্টেম থেকে যে গবেষণা তার যে দুইটা কম্পেয়ার করে দেখা গেছে যে হোমিওপ্যাথিক্যালি ডাইলিউট করে সাককাস্ট করে থাইরক্সিন দিয়েছিল যে ব্যাঙ্গাচির উপর, এর মেটামরফোসিস অনেক বেশি। এখানে দেখেন কোনো পক্ষপাতিত বায়াস হওয়ার সম্ভাবনা নেই, কারণ এটা ব্যাঙ্গাচি। তো তাইলে দেখেন আপনি আমি এখানে শুধু অল্প কিছু, অনেক বেশি গবেষণা আছে আমি তুলে নিয়ে আসলাম, জাস্ট আপনাদের যারা এই সম্বন্ধে ইন্টারেস্ট বোধ করেন তাদের ইন্টারেস্টকে একটু চাগিয়ে দেওয়ার জন্য, এবং যারা আমাদের রিয়েলি উচ্চশিক্ষিত হোমিওপ্যাথ আছেন আমাদের অনেক, তাদেরকে আমি অনুরোধ করি আপনারা এই সম্বন্ধে একটু পড়াশোনা করেন এবং এইগুলো হোমিওপ্যাথদের মধ্যেও প্রচার করেন, এবং যারা হোমিওপ্যাথির বিরোধিতা করে তাদেরকে কুতর্ক করে নয়, একটা সাইন্টিফিক এভিডেন্স দিয়ে হোমিওপ্যাথির যে শ্রেষ্ঠত্ব, হোমিওপ্যাথির যে কার্যকারিতা, সেই কথা আপনি তুলে ধরেন। এখন আমরা দেখি যে বাংলাদেশে কিন্তু হোমিওপ্যাথির উপর সাইন্টিফিক রিসার্চ হচ্ছে। আমি এখানে তিনটে গবেষণার কথা তুলে ধরছি। ব্যক্তিগতভাবে আমি তিনটাতে জড়িত ছিলাম, এই তিনটা আমারই গবেষণা। প্রথম গবেষণাটা করছেন শেখ ফারুক এলাহি, তারপর প্রফেসর মিজানুর রহমান পিএইচডি, উনি নিপসমের প্রফেসর, এবং প্রফেসর শাইলা হোসেন এমপিএইচ ব্যাংকক। এই দুজন হলেন এলোপ্যাথিক ডাক্তার, আমি ছিলাম হোমিওপ্যাথিক ডাক্তার। এটা ছিল আমাদের একটা, এটা বলে ক্রস সেকশনাল স্টাডি। এটা ক্রিটিক্যাল না, এটা আপনার ক্লিনিক্যাল না, ক্লিনিক্যাল আছে আমরা পরে দেখাবো। এবং এই স্টাডিটা দেখেন হোমিওপ্যাথির স্টাডি ছাপা হয়েছে কোথায়? বাংলাদেশ মেডিকেল জার্নাল, এলোপ্যাথদের একটা প্রধান, বাংলাদেশের প্রধান জার্নাল বাংলাদেশ মেডিকেল জার্নাল। এবং ওরা ছাপছে সময় 2009 সালে, বলছে এইটা ফার্স্ট হোমিওপ্যাথিক আর্টিকেল যা আমাদের এলোপ্যাথিক জার্নালে ছাপা হলো। এখানে আমরা দেখেছিলাম হু সিক হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট ইন বাংলাদেশ, বাংলাদেশে কারা হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করে, এর একটা সুন্দর ক্রস সেকশনাল স্টাডি। এবং আমরা দেখেছিলাম যে ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, একদম উপর শ্রেণী থেকে নিচের শ্রেণীর রোগী সাধারণ হোমিওপ্যাথিক ওষুধ গ্রহণ করে এবং তাদের কি কমেন্ট, এসব আমরা দেখিয়েছিলাম। আরেকটা গবেষণা হলো, এখানেও ডাক্তার শেখ ফারুক এলাহি, মিজানুর রহমান পিএইচডি এবং মাহফুজুর রহমান পিএইচডি, উনি দুজনেই প্রফেসর নিপসমের। আমরা এই তিনজনের গবেষণাটার নাম হলো প্রোফাইল অফ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অফ বাংলাদেশ। এটা কোথায় ছাপা হয়েছে দেন? এলোপ্যাথিক জার্নালে, রংপুর মেডিকেল কলেজ জার্নাল, এটা এলোপ্যাথিক জার্নাল। এখানে আমরা দেখিয়েছি যে হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স কারা, এরা কোন শ্রেণীর থেকে আসেন, এদের কোয়ালিটি কি, এদের কোয়ালিফিকেশন কি,
এবং তাদের প্রফেশনে তাদের মন্তব্য কি। এখানে একটু দুঃখজনক বলি, এই গবেষণার একটা অংশ হিসেবে আমি সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের কিছু হোমিওপ্যাথিক যারা এখানে মেডিকেল অফিসার আছেন, প্রফেসর আছেন, তাদেরও ইন্টারভিউ নিয়েছিলাম আমার এই গবেষণার অংশ হিসাবে। তো ওখানে যিনি ছিলেন তখন চিফ মেডিকেল অফিসার, চিন্তা করেন কোন সালে, 2010 সালে, অনেক বেশ মোটামুটি 14 বছর আগে। তাকে আমি ফর্মটা দিলাম যে আপনি দয়া করে ফর্মটা পড়ে আমাকে এটা ফিল আপ করতে হেল্প করেন। এখানে একটা কলামে ছিল যে হোমিওপ্যাথিক চিকিৎসক হিসাবে দায়িত্ব পালন, পেশাগত দায়িত্ব পালন করে আপনি কতটুকু সন্তুষ্ট। এখানে 4টা কথা ছিল যে আমি সন্তুষ্ট, খুব সন্তুষ্ট, অত্যন্ত সন্তুষ্ট। আরেকটা ছিল আমি অসন্তুষ্ট, তারপরে খুব অসন্তুষ্ট, সাংঘাতিকভাবে অসন্তুষ্ট। উনি বলেন যে লেখেন সাংঘাতিকভাবে অসন্তুষ্ট। আপনি হলেন দেশের একমাত্র সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের হসপিটালের চিফ মেডিকেল অফিসার, আপনি এই কথা কেন বলবেন যে আপনি পেশাগত দায়িত্ব পালন করে আপনি এখানে সাংঘাতিকভাবে অসন্তুষ্ট? আমি এই জন্য বলছি এখানে আপনাদের সামনে, কারণ দেখেন আমাদের মন মানসিকতা কোথায় এবং আমরা কি পর্যায়ে আছি। তিনি বলেন যে আমি পস্তাচ্ছি যে আমি কেন হোমিওপ্যাথি মেডিকেল অফিসার হতে গেলাম। আচ্ছা, কেন পস্তাচ্ছেন? বলে আমার ওয়াইফ আমার পরিচয় দেয় না, যদি লোকে জিজ্ঞেস করে আপনার স্বামী কি করেন, বলে বিজনেস করে। আমার সন্তানরা পরিচয় দেয় না, তোমার আব্বু কি করে, বিজনেস করে। হোমিওপ্যাথি ডাক্তার বলে, অত সরকারি হোমিওপ্যাথি কলেজের ডাক্তার। আর আমি বললাম তো আচ্ছা, তারা তো না বুঝে বললাম আপনি কি মনে করেন? বলে আমি অসন্তুষ্ট কেন? বলে আমি MA পাস ছিলাম, MA পাস এবং DHMS পাস। আমার ওয়াইফ বলে যে তুমি এইদিকে কেন আসলা, তুমি কেন বিশেষ দিলা না, তোমার সাথে এরা DC সচিব টচিব হয়ে গেছে, আর তুমি ওই কলেজে এখনো মানে বসতেছ। আমি, আমার গাইড ছিলেন খুব বড় একজন গাইড, আমি বলবো পরে, মানে ডক্টর মির্জাদি সাবরিনা ফ্লোরা। আমি যখন নিয়ে গেলাম উনি বলে না, এই ভদ্রলোককে বলো যে এটা মন্তব্য চেঞ্জ করতে, কারণ এটা যদি আমরা দেই এটা প্রশ্নের সময় বলে তোমার গবেষণাটি প্রশ্নের সম্মুখীন হয়ে যাবে, এটা একটা নেগেটিভ এফেক্ট আনবে। তখন ওনাকে এসে আবার বলছি যে আপনি আমার একটু কনসিডার করেন, আপনি এটা কি দুঃখের বসে বলে ফেলছেন, রাগের বসে বলে ফেলছেন, না রিয়েলি এটা আপনার মনের কথা? হ্যাঁ আমার মনের কথা, তাই লেখেন, কোনো চেঞ্জ নাই। তো আমার তো গবেষণা আমি করেছি, কিন্তু দেখেন আমাদের মন মানসিকতা, যদি একজন দেশের একমাত্র সরকারি হোমিওপ্যাথি কলেজ এর মেডিকেল হসপিটালের চিফ মেডিকেল অফিসার এই মন্তব্য করে, দিলে আর কেউ হোমিওপ্যাথিতে আসবে পড়াশোনা করতে অন্য লাইন ছেড়ে? যাই হোক, এটা গবেষণা করতে গিয়ে এই অভিজ্ঞতার সম্মুখীন আমি হয়েছি। আমরা আরেকটা গবেষণা আছে, এটি হলো ক্লিনিক্যাল ট্রায়াল, একেবারে খাস ক্লিনিক্যাল ট্রায়াল, যেটা আমরা এর আগে বলছি, এবং এটা খুব হাই গ্রেড ক্লিনিক্যাল ট্রায়াল। এটা আমরা কাকে নিয়ে করেছি দেখেন, এটাও ডাক্তার শেখ ফারুকুল্লাহি, এবং এটা করেছি মির্জাদি সাবরিনা ফ্লোরা, PhD। ওনার নাম হয়তো আপনারা শুনছেন, করোনার সময় দেখছেন ডক্টর ফ্লোরা, প্রফেসর ফ্লোরা সব সময় টেলিভিশনে দেখা যেত। মির্জাদি সাবরিনা ফ্লোরা, উনি ছিলেন আমার গাইড, এবং ওনাকে নিয়ে এই গবেষণাটা এটা ক্লিনিক্যাল ট্রায়াল। এবং এটা এমনই ছিল, ওটা আমাকে পারমিশন দিচ্ছিল না নিপসম থেকে। পরে আমি ওনাদেরকে ভয় দেখেছি, আমাকে যদি পারমিশন না দেন তাহলে আমি কোর্টে যাবো। কেন ওরা বলে হোমিওপ্যাথির উপর কেন গবেষণা করা তুমি, এটা হলো এলোপ্যাথিক ইনস্টিটিউট। আমি তো আমি PhD আরে কি বলে গবেষণা করতে তো এলোপ্যাথি হোমিওপ্যাথির ব্যাপার না, এটা তো জাস্ট একটা সাবজেক্ট। আপনি আমার প্রটোকল দেখেন না, তারা মানবে না। যাই হোক, আমি তাদের যখন হুমকি দিলাম যে আমি কোর্টে যাব, তখন তারা মেনে নিল এবং তা আমাকে সুযোগ দিয়েছিল। এবং আমার গাইড হয়েছিলেন এই যে মির্জাদি সাবরিনা ফ্লোরা। এটা কি ছিল দেখেন, এটা ছিল এফিকাসি অফ থুজা in the treatment of warts.
আঁচিলের চিকিৎসায় থুজার কার্যকারিতা, এ ডাবল ব্লাইন্ড প্লাসিবো কন্ট্রোল ক্লিনিক্যাল ট্রায়াল। আমরা এই সম্বন্ধে পরে বলবো, পরে একটু ডিটেলস দেব। এখন আমরা জাস্ট 3টে গবেষণা সম্বন্ধে বর্ণনা দিয়ে আমাদের আজকে লেকচারটা শেষ করব। প্রথমটাই আমরা দেই যে ওই যে বলছিলাম ডক্টর উইলিয়াম বয়েড, ব্রিটিশ বিশাল বড় হোমিওপ্যাথ, উনি 7 পিলার্স অফ হোমিওপ্যাথির অন্যতম পিলার। উইলিয়াম বয়েডের এই যে গবেষণা, এটা হলো হোমিওপ্যাথিক পটেন্সির উপর, পটেন্টেজ থিওরির উপর কৃত ফার্স্ট গবেষণা হোমিওপ্যাথির ইতিহাসে। এটা 1946 সালে এই গবেষণাটা হয়। এই গবেষণাটা কি ছিল আমরা যদি একটু দেখি, আমার ধারণা অনেকে হয়তো পুরোপুরি বুঝবেন না বা কেউ হয়তো কম বুঝবেন। এরপর আমি বলছি যে যারা বুঝলেন তাদের তো অন্তত লাভ হবে। আমি আশা করি না বোঝার মানে চেষ্টা করে কিছু নইলে বুঝবেন আপনারা। আচ্ছা, গবেষণাটা কি হয়েছিল? The research investigated the possible action of microdose of mercury. আচ্ছা, আমরা জানি মার্কুরি ক্লোরাইড একটা কেমিক্যাল, মার্কুরি ক্লোরাইড। এটা স্টার্চকে, শ্বেতসার জাতীয় খাদ্যবস্তুকে হাইড্রোলাইজ করে। এটা হলো একটা কমন ফ্যাক্ট যে মার্কুরি ক্লোরাইড স্টার্চের মাঝে দিলে স্টার্চটা হাইড্রোলাইসিস হয়ে যায়। এই জিনিসটাকে, এটা হলো একটা উপজীব্য গবেষণা। বয়েড কি করলেন, এই যে মার্কুরি ক্লোরাইডকে তিনি পটেন্টাইজ করলেন। কত পটেন্টাইজ করলেন? উনি নিলেন 30 সেন্টিসিমেল পটেন্সি, একদম হোমিওপ্যাথি মতে যেভাবে পটেন্টাইজ করা হয় এইভাবে তিনি মার্কুরি ক্লোরাইডকে 30 পটেন্সি পর্যন্ত, সেন্টিসিমেল পটেন্সি পর্যন্ত পটেন্টাইজ করলেন। পরে তিনি 200 ফ্লাস্কের মধ্যে, ফ্লাস্ক, এখানে স্টার্চ রাখলেন। স্টার্চ মানে শ্বেতসার জাতীয় খাদ্যদ্রব্য। এর মধ্যে এই পটেন্টাইজ মার্কুরি ক্লোরাইড ঢাললেন, আর 100 ফ্লাস্কের মধ্যে স্টার্চ ঢাললেন আর শুধু পানি ঢাললেন, মানে প্লাসিবো। উনি দেখাতে চান যে এই পটেন্টাইজ মার্কুরি ক্লোরাইড দেওয়া হয়েছে, এর হাইড্রোলাইসিস অত্যন্ত সুচারুভাবে হয়েছে এবং অতি ফাস্ট, দ্রুত হয়েছে। তাইলে কিন্তু প্রমাণ হয়ে যাবে যে এখানে তো মার্কুরি ক্লোরাইড আপনার 30 পটেন্সি দেওয়া হয়েছে, যেখানে অ্যাভোগাড্রো লিমিট হলো 12 সেন্টিসিমেল পটেন্সি। 12 সেন্টিসিমেল পটেন্সির উপরে আর কোনো মলিকুল থাকে না। তাহলে 30 সেন্টিসিমেল পটেন্সির মধ্যে কোনো মলিকুল নাই, অথচ সেটা কাজ করেছে। এই গবেষণাটা তিনি, এই হলেন ডক্টর উইলিয়াম বয়েড, খুব নাম করা হোমিওপ্যাথ ছিলেন ব্রিটেনের। বলা হয় 7 পিলার্স অফ হোমিওপ্যাথির এক পিলার। তিনি এর যে পরীক্ষার যে প্রমাণ, খুব হাইলি ওয়েল প্রুফড প্রমাণ দিয়ে এটাকে রিএস্টাবলিশ করেছিলেন। যার ফলে, এবং যারা বুঝেন গবেষণা, এর পি ভ্যালু ছিল 0.001, মানে এটা হাইলি সিগনিফিকেন্ট একটা গবেষণা হয়েছিল, এবং এর ফলাফলটা ছিল হাইলি সিগনিফিকেন্ট স্ট্যাটিস্টিক্যালি। এবং এটাকে কেউ চ্যালেঞ্জ করতে পারে কোনো এলোপাথ মেনে নিয়েছিলেন এটা, হ্যাঁ ঠিকই আছে করতাম এটা। তাহলে এর দ্বারা তিনি প্রমাণ করেছিলেন, তাইলে দেখো তুমি যদি পটেন্টাইজ করো এবার 12-র উপরে, 12 সেন্টিসিমেলের উপরে, যেখানে অ্যাভোগাড্রো লিমিট পার হয়ে যায় এবং যেখানে কোনো মলিকুল থাকে না, স্টিল এটা কাজ করে। তাহলে হানিম্যানের পটেন্টাইজ থিওরি তিনি প্রমাণ করলেন। এখন যেটা দেখাবো, এটা অত্যন্ত সিগনিফিকেন্ট। বলা হয় যে পটেন্টাইজ থিওরির উপর আজ পর্যন্ত যত গবেষণা হয়েছে, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট গবেষণা। এটা গবেষণা হয়েছিল 1988 সালে। আমি বিদেশে ছিলাম তৎকালে, এবং আমি গবেষণাটা একদম আগে করে ফলো আপ করেছি, এবং এটা ছাপা হয়েছিল বিশ্বের 1 নম্বর সায়েন্টিফিক জার্নাল। এটার নাম হলো নেচারে ছাপা হয়েছিল, এবং এ নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। সময় কমপ্লিট, আমি ওইদিকে যাব না, শুধু গবেষণাটা সম্বন্ধে আমি একটু আলোচনা করি। এই জন্য দেখেন, যারা হোমিওপ্যাথি করেন গবেষণা বোঝার চেষ্টা করেন, যারা হোমিওপ্যাথ
অ্যাটলিস্ট যারা বিএসএমএস করেছেন তারা কিন্তু ইচ্ছা করলেই অনেক ইউনিভার্সিটিতে এমপিএইচ এ ভর্তি হইতে পারেন। এমপিএইচ, মাস্টার অফ পাবলিক হেলথ, কেউ কেউ এমফিলও করতে পারেন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি করে বিএসএমএস কে। তাহলে আপনি গবেষণা শিখবেন এবং নিজে গবেষণা করতে পারবেন। হোমিওপ্যাথির সাবজেক্টের উপর আপনি গবেষণা করে এর বড় সায়েন্টিফিক জার্নালে আপনি প্রকাশিত করে হোমিওপ্যাথির খেদমত করেন। আমি আপনার জানাই। আচ্ছা, এই গবেষণাটা করেছিলেন আগে বলেছি ফ্রান্সের প্রফেসর জ্যাক ভ্যান ভেনিস্তে, তার একটা টিম নিয়ে উনি করেছিলেন। এবং এই গবেষণাটা, এবং তিনি ছিলেন ফ্রান্সের ইউনিভার্সিটি অফ প্যারিস বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ফ্রেঞ্চ ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড মেডিকেল রিসার্চ, এই ইনস্টিটিউটের উনি ছিলেন প্রধান। এবং তিনি এই গবেষণাটা করেছিলেন একসাথে 4টা কান্ট্রির 6টা সেন্টারে, যাতে করে, কারণ এক জায়গায় একটা ফলাফলের সাথে যদি আরেক জায়গার একটা ফলাফল ভেরি করে তাহলে তো এটা প্রমাণিত হবে না। আবার যদি 6টায় দেখা যায় একটা ফলাফল দেয় তাহলে তো এটা হাইলি সিগনিফিকেন্ট, সবাই বিশ্বাস করতে পারতো। এই জন্য তিনি একই গবেষণা 4টা দেশের 6টা মেডিকেল ইউনিভার্সিটিতে করেছিলেন। কি কি দেশ দেখেন? ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া এবং ইসরায়েল। কাজে এখানে কোনো এটাকে চ্যালেঞ্জ করার সুযোগ নাই। আচ্ছা, গবেষণা কিভাবে করেছিলেন তিনি? এটা বলতে হিউম্যান বেসোফিল ডিগ্রেনুলেশন ট্রিগার্ড বাই ভেরি ডাইলিউট অ্যান্টিসিরাম এগেইনস্ট আইজি। এই জিনিসটা না বুঝে কিন্তু গবেষণাটা বুঝবেন না, আমি একটু বোঝানোর চেষ্টা করছি। এই যে দেখেন, আমাদের শরীরের যে রক্ত আছে, রক্তের 2টা অংশ। কি? একটা হলো জলীয় অংশ, এটা বলে প্লাজমা, আর একটা বলে কোষ, রক্তকণিকা। 3 ধরনের রক্তকণিকা আছে আমাদের: লোহিত রক্তকণিকা বা আরবিসি, রেড ব্লাড সেলস; শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল; এবং অনুচক্রিকা বা প্লেটলেটস। এখন যে ডাব্লিউবিসি আছে, এই ডাব্লিউবিসি আবার 5 ধরনের। কি কি ধরনের? একটা হলো নিউট্রোফিল, বেসোফিল, ইওসোনোফিল, লিম্ফোসাইট এবং মনোসাইট। এর মাঝে একটা সেল হলো বেসোফিল। এই বেসোফিল, এই যে বেসোফিল, এই কোষটা, এই যে এগুলা রেড ব্লাড সেল, এর মাঝে এই যে বেসোফিল। বেসোফিলটার মধ্যে খেয়াল করেন, এর গ্র্যানিউলস আছে, কণা আছে, এর কতগুলো যে প্রোটিন কণা এর ভিতরে থাকে। এখন এটাকে যদি ইমিউনোগ্লোবুলিন ই নামক একটা অ্যান্টিবডি দিয়ে এটাকে স্টিমুলেট করা হয়, তাহলে এই গ্র্যানুলগুলো ছেড়ে দেয়, বের করে দেয়। তার ভিতরে গ্র্যানুল থাকে না, সে ডিগ্র্যানুলেটেড হয়ে যায়। এইটা হলো বেসিক তত্ত্বটা, যার উপর ভিত্তি করে এই গবেষণা করা হয়েছে। যে কি? যে বেসোফিলকে যদি আপনি ইমিউনোগ্লোবুলিন ই দিয়ে ট্রিট করেন, তো সে আপনার গ্র্যানুলগুলো ছেড়ে দেয়, গ্র্যানুল বের করে দেয়। এখন যদি ইমিউনোগ্লোবুলিন ই কে আপনি পটেন্টাইজ করতে থাকেন, পটেন্টাইজ করে 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 60 পর্যন্ত নিয়ে গেলেন, 60 পটেন্সি। ওই 60 পটেন্সির ইমিউনোগ্লোবুলিন ই দিলেও দেখা গেল যে বেসোফিল উজ্জীবিত হয়ে যায় এবং তার গ্র্যানুলগুলো বের করে দেয়। এটি হলো গবেষণা, যেখানে হাইলি পটেন্টাইজড ইমিউনোগ্লোবুলিন ই দিলেও বেসোফিল উজ্জীবিত হয় এবং তার গ্র্যানুল ছেড়ে দেয়। এবং তাতে কিন্তু গবেষণা হয়ে গেল, আপনার সিদ্ধ হয়ে গেল। তিনি এই গবেষণাটা করেছেন। আমরা আগে ফিরে যাই। ভ্যান ভেনিস্তে কি করলেন? তিনি 4টা দেশের 6টা ইউনিভার্সিটিতে একসাথে এই গবেষণাটা শুরু করলেন, 6টা আলাদা টিম দিয়ে, আলাদা টিম। এবং তিনি বেসোফিল, হিউম্যান বেসোফিলকে এর মানে গবেষণার কম্পোনেন্ট হিসেবে বেছে নিলেন। এটাকে তিনি এই যে দেখেন ইমিউনোগ্লোবুলিন দিয়ে ট্রিট করলেন, পরে এর সাথে অ্যান্টি ইমিউনোগ্লোবুলিন ই যোগ করলেন। এবং অ্যান্টি ইমিউনোগ্লোবুলিন ই যোগ করলেই দেখা গেল বেসোফিল থেকে গ্র্যানুলগুলো বের হয়ে যায়। এবার তিনি এই অ্যান্টি ইমিউনোগ্লোবুলিন ই কে
তিনি 6C হোমিওপ্যাথিক পটেন্টাইজ 6C থেকে একদম 60C 6C থেকে 60C পর্যন্ত পটেন্টাইজ করলেন তিনি। পটেন্টাইজ করে ওই 60C থেকে এই জিনিসটা দিলেও দেখা যায় বেসোফিল তার গ্রেনুল ছেড়ে দেয়, গ্রেনুল বের করে দেয়। তাইলে ওই যে 60Cর মধ্যে যে ইমিউনোগ্লোবিন ই আছে এর তো কোনো মলিকুল থাকার কথা না, কারণ 12 সেন্টিমিটার তো কোনো মলিকুল থাকবে না, এবং তিনি তো 60-এ নিয়ে গেলেন। অথচ ওইখান থেকে যদি এক ফোঁটা বেসোফিলের গায়ে ছেড়ে দেওয়া যায়, বেসিকুল গাছে উজ্জীবিত হয়ে গ্রেনুল ছেড়ে দেয়। এবং তিনি শুধু এখানে বসে থাকলেন না, হানিম্যানের প্রতিটি কথাকে প্রমাণ করলেন তিনি। কারণ হানিম্যান বলছেন যে যদি পটেন্টাইজ ওষুধকে যদি সাক্কাসন না করা হয় পটেন্সিকে, তাহলে এটা কার্যকর হয় না বা কম কার্যকর হয়। তাহলে তিনি আবার এটাকে পটেন্টাইজ করলেন, মানে সাক্কাস্ট করলেন, আর কিছু অংশকে সাক্কাস্ট করলেন না। দেখা গেল যেটা সাক্কাস্ট করা ইমিউনোগ্লোবিন ই এটাই কার্যকর, এটা দিলেই গ্রেনুল ছেড়ে দেয়। যেটা সাক্কাস্ট করা হয়নি ওইটা কাজ করে না। এইগুলো একটা করলারি। তিনি আরেকটা প্রমাণ করলেন। হানিম্যান কি বলছেন যে তুমি যদি পটেন্টাইজ ওষুধকে ফ্রিজ করে ফেলো, ফ্রিজের মাঝে রাখো খুব নিম্ন আপনার টেম্পারেচারে, অথবা এটাকে হিট করে ফেলো, গরম করে ফেলো, তাইলে তার কার্যকারিতা হারায়। তিনি ইমিউনোগ্লোবিন ইর সলিউশনকে ফ্রিজে রাখলেন, আবার একটা অংশ তিনি হিট করলেন, করে দেখলেন যে এটা কোনো কার্যকর হয় না। তো তিনি প্রমাণ করলেন যে হানিম্যান তার চাইতে ধরেন 200 বছর আগে হানিম্যান যা বলে গেছিলেন প্রতিটা খালি মেন কথা না, এর সাথে যে করলারি কথা এগুলো সত্য। যে পটেন্টাইজ মেডিসিনে মলিকুল না থাকলেও সেটা কার্যকর হয়, সেটা কাজ করে, অ্যাকশন করে। এবং এটাকে যদি সাক্কাসন না করা হয় তাহলে কার্যকর হয় না। এটাকে যদি গরম করে ফেলা হয় অথবা ঠান্ডা করে ফেলা, ফ্রিজ করে ফেলা হয়, কার্যকর হয় না। এই পুরো জিনিসটা তিনি তার হার্ট করে দেখেন, 4টা দেশের 6টা ল্যাবরেটরিতে 6টা আলাদা টিম দিয়ে এই গবেষণা করে, এই গবেষণাকে তিনি বিশ্বের 1 নম্বরের সায়েন্স জার্নাল ব্রিটেন থেকে প্রকাশিত এটাতে তিনি সাবমিট করলেন। এবং এটা এমনই পাওয়ারফুল গবেষণা ছিল যে নেচার কিন্তু হোমিওপ্যাথি বিরোধী, কিন্তু তার এটা প্রকাশ করতে বাধ্য হলো। যে এত হাই ক্লাস গবেষণা 1988 সালে। কিন্তু এরপরে দেখা গেল বেনভেনিসের উপর এলোপাতদের খড়গ নেমে আসলো। তার ফ্রান্সের যারা এলোপাত ছিল তারা তার বিরুদ্ধে লেগে গেল, সরকারকে তার ইনফ্লুয়েন্স করলো, তাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। যে তুমি বেটা এখানে এলোপাতির পক্ষে বসছো, তুমি এখন হোমিওপ্যাথিকে মানে কি বলবো, মানে প্রমাণ করার জন্য তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই সরকারি পোস্ট থেকে। হ্যাঁ, তাকে চাকরি থেকে বরখাস্ত করা, শুধু তা না, আর সব ফেসিলিটি কেড়ে নেওয়া হলো। এবং এমন হলো যে উনি এত বড় সায়েন্টিস্ট, এত বড় ইমিউনোলজিস্ট, আর কোথাও চাকরি উনি পান নাই। এবং এই ভুগতে ভুগতে উনি এই যে 8-10 বছর আগে মারা গেছেন। এই পত্রিকার মধ্যে এই নিউজটা পরে আমার চোখে পানি আসছে যে একজন এলোপ্যাথিক চিকিৎসক, জাস্ট সে একটা সায়েন্টিস্ট, নিরপেক্ষ সায়েন্টিস্ট, তার কাজই তো হলো নিরপেক্ষ জিনিস প্রকাশ করা। এটার কারণে সে তার কত বড় সদমা তার উপর মানে চলে আসলো। তো এটা ছিল পটেন্টাইজেশন থিওরির উপর সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী গবেষণা। আমরা এরপরে একটা বলে শেষ পাই যে ডক্টর প্রফেসর জ্যাক বেনভেনিস্তে, মানে তারা স্যালুট দেওয়া দরকার আমাদের হোমিওপ্যাথিরা। কত বড় বিজ্ঞানী এবং কত বড় সৎ বিজ্ঞানী, সত্যের পূজারী। এই যে বেনভেনিস্তে দেখেন একদম মানে নিগৃহীত হয়ে ধুকে ধুকে মারা যাচ্ছে। এখন আরেকটা গবেষণা বলি, আমরা এটা শেষ করব। এই গবেষণা হলো সর্বশেষ 2010 সালে হয়েছে, এবং সেটা হোমিওপ্যাথিক পটেন্টাইজেশন থিওরির উপর।
তাহলে এখানে কি প্রমাণ করলো যে হোমিওপ্যাথিক ওষুধকে যখন পটেন্টাইজ করা হয়, এই কথা একই, যে বলা হয় যে অ্যাভোগাড্রোর ল অনুযায়ী যে 12 সেন্টাসিমেলের পরে অথবা 24